আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ব্যাংকিং বিমা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি ফিন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রের নবমতম অধ্যায় ঝুঁকি এবং মুনাফার হার এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা জানো ঝুঁকি এবং মুনাফার হার এই অধ্যায়টি বেসিক্যালি ম্যাথমেটিক্যাল বেস। এখানে কিছু থিওরিক্যাল আছে, বাট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অনেক বেশি। আমরা এতদিন থিওরিক্যাল বেসিস আলোচনা করেছি, আজকে আমরা ম্যাথমেটিক্যাল ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এখানে দুই ধরনের ম্যাথ আছে। এক ধরনের আমরা জানি সাধারণত একটি প্রতিষ্ঠান দুই ধরনের থাকে। এক ধরনের প্রতিষ্ঠান হলো যেটা একক প্রতিষ্ঠান। একক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত ঝুঁকি থাকে একক ঝুঁকি। আর যখন মাল্টিপল অর্থাৎ অনেকগুলো প্রতিষ্ঠানকে একত্রে আমরা কোনো ব্যবসা বা কোনো বাণিজ্য শুরু করি, তখন যে ঝুঁকিটা বিরাজ করে থাকে তখন তাকে বলা হয় পোর্টফোলিও ঝুঁকি। আমাদের এই অধ্যায়ের ম্যাথমেটিক্স গুলোকেও জাস্ট একক ঝুঁকি বেস এবং পোর্টফোলিও ঝুঁকি বেস নিয়ে আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একক ঝুঁকি অর্থাৎ একক প্রতিষ্ঠানের যে সকল ঝুঁকিগুলো বিদ্যমান, আমরা সেই ঝুঁকিগুলোর যে সকল ম্যাথগুলো থাকে আমরা সেগুলো নিয়ে কিছু আলোচনা করব। ফার্স্টেই একক ঝুঁকির প্রতিষ্ঠানগুলোর ম্যাথগুলো করার ক্ষেত্রে যে সূত্রগুলো বা ফর্মুলাগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। সো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়টির নাম যেহেতু দেখো তোমরা দেওয়া আছে ঝুঁকি ও মুনাফার হার, এই ঝুঁকি ও মুনাফার হারের ম্যাথগুলো করার ক্ষেত্রে ফার্স্ট হলো দুই ধরনের উপাদান থাকে। যদি দুই ধরনের উপাদান থাকে অর্থাৎ এক একটা ম্যাথে এক এক ধরনের নীতি থাকে বা এক একটা রুলস থাকে, যার মাধ্যমে কি আমাদের সূত্রগুলো ভিন্ন হতে পারে। জাস্ট কোন উপাদানগুলো থাকলে সূত্র ভিন্ন হয় আমরা সেই সম্পর্কে ফার্স্টে ধারণা দেব। আমরা দেখো এখানে আমরা আলোচনা করার ক্ষেত্রে ফার্স্টে দেখব প্রশ্ন। আমরা যদি অঙ্ক করতে চাই, আমি একটা ছক ফলো করতেছি, দেন তোমাদেরকে আলোচনা করব। এক নম্বর হলো যেটা, যদি প্রশ্নের ভিতরে সময়ের মান দেওয়া থাকে, আমরা সময়কে এন দ্বারা প্রকাশ করি, সময় বা বছর বলা হয় থেকে। যদি সময় এর মান দেওয়া থাকে অর্থাৎ এন এর মান দেওয়া থাকলে অঙ্ক এক ধরনের থাকবে, এটা হলো এক ধরনের নীতি থাকবে। আর দুই নম্বর হলো যদি সম্ভাবনার মান, আমরা জানি সম্ভাবনাকে পি দ্বারা বা প্রবাবিলিটি যাকে পি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে বলছে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে আমাদের সূত্রটা ভিন্ন হতে পারে। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে, প্রিয় শিক্ষার্থী দেখো আমরা এই দুই ধরনের ম্যাথ আজকে অর্থাৎ এই দুই ধরনের কথা যদি প্রশ্নে একসাথে কখনো দুই ধরনের কথা থাকে না, বাট যে কোনো একটি কথা থাকবে, হয়তো এন এর মান থাকবে অঙ্কে অথবা সম্ভাবনা। আমরা এই এন এর মান এবং সম্ভাবনা এই দুইটা মানকে ধরতে পারি না বলে অঙ্ক ধরতে পারি না এই অধ্যায়ে। কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই খুবই সোজা, এবং বিশেষ করে যারা একাদশ স্টুডেন্ট, যাদের ম্যাথমেটিক্সে কিছু অ্যালার্জি আছে এবং যারা ম্যাথমেটিক্সে একটু প্রবলেম ফেস করে, ওদের জন্য এই চ্যাপ্টারটি খুবই খুবই ইম্পর্টেন্ট। সো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই দুই ধরনের কথা থাকবে অর্থাৎ এই দুই ধরনের নীতিতে আমাদের ম্যাথগুলো সলভ করতে হয়। এক নম্বর, যেমন এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের সাধারণত প্রশ্নে বের করতে হয় যে গড় মুনাফার হার। এটাকে গড় মুনাফার হার বলা হয়ে থাকে। এখানে যদি গড় মুনাফার হার বলে, এখানেও আমরা জাস্ট গড় মুনাফার হার বের করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, গড় মুনাফার হারকে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বা এভারেজ রেট অফ রিটার্ন দ্বারা প্রকাশ করে। আর এটাকে আমরা আর ভার দ্বারা, আর বলতে বোঝাচ্ছে রিটার্ন বা আয়ের হার, এই আর ভার দ্বারা আমরা গড় মুনাফার হার বের করে থাকি। আর এটার ক্ষেত্রে আমরা বলছিলাম যদি সময় থাকে সূত্র এক ধরনের, আর যদি সম্ভাবনা থাকে সূত্র ভিন্ন হতে পারে। যদি সময় দেওয়া থাকে তাহলে সূত্রটা হবে এরকম, মনে করি আমরা 2 বছর দেওয়া আছে, 3 বছর দেওয়া আছে, প্লাস ডট 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 বলতে বোঝাচ্ছে এটাই যে যদি যত বছর দেওয়া থাকবে আমরা ঠিক তত বছর এখানে ধরে নেব। আর ডিভাইডেড এন, এন বলতে বোঝাচ্ছে সময় অর্থাৎ টোটাল নাম্বার অফ ইয়ার। যদি প্রশ্নে
5 বছর দেওয়া থাকে তাহলে n এর মান হবে 5 বছর। যদি প্রশ্নে 7 বছর থাকে 7 বছর, অর্থাৎ যত বছর দেওয়া থাকবে n এর মান তাকে বোঝানো হয়। অর্থাৎ n বলতে বলছে এখানে টোটাল নাম্বার অফ ইয়ার, অর্থাৎ মোট সময়। আর এখানে সেম কন্ডিশন, যদি বলছে যদি সময় দেওয়া থাকে n হবে, যদি সম্ভাবনা থাকে অর্থাৎ p এর মান দেওয়া থাকে, p বলতে বোঝাচ্ছে প্রবাবিলিটি। প্রশ্নে তোমাকে দেখবা যে সরাসরি বা ডাইরেক্ট তোমাকে সম্ভাবনার কথা বলা আছে একটা সাইডে, তাহলে তোমার সূত্রটা ভিন্ন হবে। তখন গড় মুনাফার হার একই প্রতীক দ্বারা প্রকাশ করে, তখন সূত্রটা হবে এইভাবে যে r1 * p1 r2 * p2 ডট ডট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে r1 + p1 + r2 + p2, যদি r3 থাকে r3 হবে, যদি এইভাবে 4 বছর 5 বছর 7 বছর, অর্থাৎ যত বছরে থাক না কেন আমাদের ঠিক সেই মানটা এখানে বসাতে হবে। এইভাবে জাস্ট আমরা কি করতে পারি, সম্ভাবনার ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার বের করতে পারি। এটা হলো 1 নম্বর সূত্র। আমাদের প্রত্যেকটা অঙ্ক, বিশেষ করে এই চ্যাপ্টারের অঙ্ক দিলে আমাদের এই অঙ্কগুলো করা লাগে, বিশেষ করে এই ফর্মুলাটা বসাতেই হবে। এটা হলো 1 নম্বর কাজ। আমরা 2 নম্বর কাজ শুরু করে দেখো প্রিয় শিক্ষার্থী। 2 নম্বর সূত্রটা হবে যে আদর্শ বিচ্যুতি, যাকে বলা হয় থাকে পরিমিত ব্যবধান। তাহলে আমরা যদি 2 নম্বর অঙ্ক করতে চাই, লিখতে হবে আমাদের পরিমিত ব্যবধান। প্রিয় শিক্ষার্থী, পরিমিত ব্যবধানকে ইংলিশে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখানে আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা সিগমা সব এভাবে লেখা যায়, অর্থাৎ উল্টা করে 6 রাখলে চলে। তাহলে সিগমা সমান সমান সূত্রটি হবে আমাদের √r, দেখো আমি যেটা ফলো করতেছি এরকম করে হবে r1 - r var হোল স্কয়ার। এইভাবে দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে সবই সেম থাকবে, শুধুমাত্র r1 এর জায়গায় এখানে r2 হবে, আর সব সেম থাকবে, অর্থাৎ r var সব জায়গা সমান হবে। তাহলে এখানে r1 আছে, আমরা বসাতে পারি r2 - r var হোল স্কয়ার প্লাস ডট ডট। ডট ডট বলতে এটা বোঝাচ্ছে যদি প্রশ্নে 3 বছরের মান থাকে আমরা 3 বছরের মান বসাবো, যদি 5 বছর থাকে আমরা 5 বছর বসাবো। আর এখানে ডিভাইডেড যখন n এর মান থাকে তখন সূত্রটা হবে n - এর 1। এটাকে বলা হয় পরিমিত ব্যবধান। এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষা আসে। আর যেহেতু তোমাদের বলছি যে দুইটা নীতিতে, যদি সময় থাকে সূত্র এক ধরনের হবে, আর যদি সম্ভাবনা থাকে সূত্রটা ভিন্ন হবে। কেমন হবে? তাহলে আমরা এখানে 2 নম্বরের ক্ষেত্রে লিখতে পারি পরিমিত ব্যবধান। প্রিয় শিক্ষার্থী, এটা অপর আরেকটা হলো আদর্শ বিচ্যুতি, এর আরেকটি নাম হলো আদর্শ বিচ্যুতি। আমরা সাধারণত অনেক স্টুডেন্ট বলে যে আদর্শ বিচ্যুতির অঙ্ক করতে। আদর্শ বিচ্যুতি বলতে এই পরিমিত ব্যবধান বা ঝুঁকিকে প্রকাশ করা হয়ে থাকে, আর এটিও সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করে। তাহলে সিগমা সমান সমান এখানে তোমাদের ফর্মুলাটা হবে এইভাবে যে সিগমা সমান সমান, প্রিয় শিক্ষার্থী দেখো এখানে r1 - r var। তোমরা দেখো এখানে যা বসছে সেম সংখ্যাটাই বসেছে, শুধু একটা পার্থক্য যেটা n - এর 1 এখানে আছে, বাট n বলতে সময় আছে, বাট এখানে সম্ভাবনা, যার কারণে সম্ভাবনা এখানে যেমন ভাগ হচ্ছে, বাট এখানে ভাগ হয় না, এখানে গুণ হয়। তাহলে কি লিখতে পারি আমরা p1। তো এইভাবে সরি এখানে স্কয়ার হবে, তাহলে r1 - r var হোল স্কয়ার ইনটু p1 প্লাস, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হলো এখানে r1 এবং p1 এখানে সেম হবে, শুধুমাত্র r2 p2 হবে। এইভাবে আমাদের আগাতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে r2 - r var হোল স্কয়ার ইনটু p2 প্লাস, এইভাবে ডট 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 ডট। অর্থাৎ যদি 3 বছর থাকে 3 বছর, আমরা 4 বছর থাকলে 4 বছর, 5 বছর থাকলে 5 বছর, এইভাবে কি করতে পারি আমরা আমাদের মানগুলোকে আগাতে পারি। এটা 2 নম্বর সূত্র। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে একটি কথা বলি, শুধুমাত্র এই দুইটি সূত্রের ক্ষেত্রেই এই দুই ধরনের মানগুলো বসে থাকে, অর্থাৎ যদি সময় এবং সম্ভাবনা থাকে তাহলে ভিন্ন ভিন্ন এই দুই জায়গায় সূত্র হয়। এবং এর পরবর্তীতে আমরা যতগুলো সূত্র এখানে অ্যাপ্লাই করব সবগুলাই সেম সূত্র হয়ে থাকে, অর্থাৎ সময় থাকলেও যে সূত্র হবে, সম্ভাবনা থাকলেও
সেম সূত্র হবে। যেমন আমরা 3 নাম্বার ক্ষেত্রে আমরা জাস্ট আজকে 3 নাম্বার পর্যন্ত আলোচনা করতে পারি। 3 নাম্বার হলো এটাকে বলা হয় ভেদাঙ্ক। আমরা ব্যবধাঙ্ক আমাদের 3 নাম্বার সূত্রের ক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী এটাকে বলা হয় বিভেদাঙ্ক। এটাকে বলা হয় বিভেদাঙ্ক। এই বিভেদাঙ্ককে সাধারণত সিবি দ্বারা অর্থাৎ কোভেরিয়েন্স দ্বারা প্রকাশ করা হয়। এটা ক্ষেত্রে সূত্রটা হলো সাধারণত আর সিগমা ডিভাইডেড এটাকে সিগমা দ্বারা প্রকাশ করে সিগমা ডিভাইডেড আর বার ইনটু 100। আমরা এই তিন ধরনের এই তিনটি সূত্রের মাধ্যমে আমাদের সাধারণত এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলো করা যায়। সো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে এই সূত্র অনুযায়ী তোমাদেরকে কিছু ম্যাথ করার চেষ্টা করব। আজকে ম্যাথমেটিক্সের কিছু প্রবলেম দেখাবো। দেখো তোমরা এখানে তিন ধরনের সূত্র। একটি হলো যদি প্রশ্নে গড় মুনাফার হার চায় তাহলে আমাদের সূত্রটি হবে r1 প্লাস r2 প্লাস r3, আরো যদি হয় তাহলে বসাবো ডিভাইডেড n। n বলতে বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ ইয়ার, অর্থাৎ মোট সময়। এখানে গড় মুনাফার হার সেম সূত্র। এখানে এক নম্বর সূত্র, এটা এক নম্বর অঙ্ক। এটা হলো যদি সম্ভাবনার মান দেওয়া থাকে অর্থাৎ p এর মান থাকে তাহলে সূত্র হবে r মান ইনটু r1 প্লাস p1 প্লাস r2 প্লাস p2। এখানে r বলতে কি বোঝাচ্ছে সেটা আমাদের জানতে হবে প্রিয় শিক্ষার্থী। এখানে r বলতে বোঝাচ্ছে আয়ের হারকে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আয়ের হারকে সাধারণত r দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে n বলতে বোঝাচ্ছে মোট বছর বা মোট সময়। যদি 5 বছর থাকে আমরা 5 বছর, যদি 7 বছর থাকে আমরা 7 বছর লিখব। সো প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে দেখো 3 বছর আছে বলে এখানে n এর মান 3 হবে। যদি এখানে 5 বছর হতো n এর মান 5 হতো। অনুরূপভাবে গড় মুনাফার হারের ক্ষেত্রে r1 প্লাস p1 অর্থাৎ 1 বছরের ডাটা দেওয়া থাকলে একটা হবে, 2 বছর থাকলে দুইটা, 3 বছর থাকলে তিনটা, 4 বছর থাকলে চারটা। আর p বলতে কি বোঝাচ্ছে এখানে আমরা অবশ্যই আলোচনা করেছি সম্ভাবনা বা প্রবাবিলিটি বলা হয়ে থাকে। আর পরিমিতি ব্যবধান এটাকে সিগমা দ্বারা প্রকাশ করে, এটাকে সিগমার চিহ্ন। আর এখানে একই কথা পরিমিতি ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। আর পরবর্তীতে বিভেদাঙ্ককে সিবি দ্বারা, সিভি বলতে বলছে কোভেরিয়েন্স দ্বারা প্রকাশ করে। সো আমি একটি অঙ্ক দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী। দেখো একটি উদাহরণ দিতেছি তোমাদের। এখানে সাল দেওয়া থাকবে আর এখানে আয়ের হার দেওয়া থাকবে। আমরা জানি আয়ের হারকে সাধারণত r দ্বারা প্রকাশ করে, সালকে সাধারণত n দ্বারা প্রকাশ করে প্রিয় শিক্ষার্থী। আমরা যদি শুরু করতে চাই তাহলে লিখতে পারি 2010 সাল, 2011 সাল, 2012 সাল, 2013 সাল। এই 4 বছরের ডাটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমাদের আয়ের হারকে সাধারণত এখানে 10%, এখানে 10%-এর পরে আসতেছে এখানে 12%, এখানে 13% এবং এখানে 15%। এগুলো তোমাদের দেওয়া আছে। আমরা জাস্ট ম্যাথটি সলভ করব। তোমাদেরকে চাবে এক নাম্বার হবে প্রত্যাশিত আয়ের হার বা গড় মুনাফার হার নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী তোমাদের এক নাম্বার বলবে গড় মুনাফা হার নির্ণয় করতে, আর 2 নাম্বার বলবে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তোমাদের 3 নাম্বার বলা হবে বিভেদাঙ্ক নির্ণয় করো। অথবা আরেকটি কথা বলবে তোমাদের যে দুইটি প্রকল্পের মান দিয়ে বলবে যে কোন প্রকল্পটি গ্রহণযোগ্য। আমরা সেটা নিয়ে অবশ্যই নেক্সটে আলোচনা করব। আজকে আমরা 3 ধরনের অঙ্ক করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা বুঝতে পারবে। আমরা এক নম্বরে দেখি কি বলেছিল। বলছে গড় মুনাফার হার নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা গড় মুনাফার হার এখানে বলা আছে গড় মুনাফার হার,
এখানে বলা আছে গড় মুনাফার হার। তাহলে আমার প্রশ্ন হলো যেটা, ঝুঁকি এবং মুনাফার হারের ক্ষেত্রে আমি কি দুইটা সূত্রই বসাবো না একটি বসাবো? আমাদের এই সূত্র দুইটার মধ্যে কোন সূত্রটা বসাবো সেই ব্যাপারে আগে ইনস্ট্রাকশন দেওয়া আছে। কেমন ইনস্ট্রাকশন দেওয়া ছিল? এখানে বলছিল যদি সময়ের মান দেওয়া থাকে, এখানে বলা ছিল যদি সম্ভাবনার মান দেওয়া থাকে। যেহেতু এখানে সময় এবং সম্ভাবনা দুইটি কথা বলা আছে, দেখে আমাদের এই প্রশ্নে কার মান কথা বলা আছে। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে সাল বলছে, সাল বা সময়। তাহলে যদি সময়ের মান দেওয়া আছে তাহলে কি নেই? এই সম্ভাবনার মান নেই। যদি সময়ের মান দেওয়া থাকে আমরা এই রুলসটা ফলো বা অনুসরণ করব, অর্থাৎ এই সফটটি আমরা দেখব। আর যদি সম্ভাবনার কথা বলা থাকতো তাহলে অবশ্যই এই সফটটি আমরা ফলো করতাম। যেহেতু আজকের অঙ্কে আমাদের সময়ের কথা বলা আছে, সো আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করার চেষ্টা করব। যার কারণে আমি ওই পাঁচটা এখন মুছে দিচ্ছি এবং সেই ম্যাথগুলো করার চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, আমরা অবশ্যই একটি একটি করে প্রবলেম করে দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদের বলছিল এখানে প্রিয় শিক্ষার্থী দেখো, বলছে যে গড় মুনাফার হার নির্ণয় করো। তাহলে যেহেতু সময়ের মান দেওয়া আছে আমরা গড় মুনাফার হারের সূত্র লিখি। এক নাম্বার লিখি, বা এটা ক নাম্বারের প্রশ্ন লিখতে পারি। আমরা জানি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো, গড় মুনাফার হারকে আর ভার দ্বারা প্রকাশ করা হয়। আর ভার দ্বারা বলতে কি? গড় মুনাফার হার। আর বলতে বলছে রিটার্ন। রিটার্ন বলতে কোনো কিছুর আয়ের হারকে বোঝানো হয়। যেহেতু এখানে আয়ের হারকে আর দ্বারা প্রকাশ করে এবং এটার হার বলতে গড়কে বোঝানো হয়েছে, একটা ভার লিখছি। আর আমরা বলছিলাম এখানে মানগুলো বলতে দেখতে হবে কয় বছরের মান দেওয়া আছে আয়ের হার। এখানে আয়ের হার এটা R1, এটা R2, এটা R3, এটা R4। তাহলে কয় বছরের মান দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? আমাদের 4 বছরের মান দেওয়া আছে। যার কারণে আমরা আর এর মান কয়টি বসাবো? 4টি বসাবো। তাহলে আমরা লিখতে পারি R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 ডিভাইডেড, এখানে n হবে। n বলতে বোঝাচ্ছে টোটাল নাম্বার অফ ইয়ার। তাহলে এখানে দেখি বছর কয়টা আছে? একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে n এর মান কত হবে? 4 হবে। সো আমরা যদি এই মানগুলোকে সূত্রের মাধ্যমে ফর্মুলাতে বসাই তাহলে পেতে পারি। দেখো এখানে 10% প্লাস ছিল 12% প্লাস 13% প্লাস 15%। আমরা টোটাল পার্সেন্ট দিয়ে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে সহজেই আমরা গড় মুনাফার হার পেতে পারি। আমাদের দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী এখানে গড় মুনাফার হার আসতেছে 12.50%। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা সহজেই এই গড় মুনাফার হার ধরতে পারছো এবং কিভাবে ম্যাথটি সলভ করতে সেই ব্যাপারে ধারণা নিতে পারছো। আমরা ক নাম্বার প্রবলেমটা যাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আদর্শ বিচ্যুতি বা এটাকে বলা হয় পরিমিত ব্যবধান। এটাকে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, সিগমা সমান সমান আমরা বলছিলাম যদি নাম্বার অফ ইয়ার অর্থাৎ সময়ের মান দেওয়া থাকে তখন সূত্রটি ভিন্ন হয়। সূত্রটা কেমন হবে দেখো প্রিয় শিক্ষার্থী, 4 বছর মেয়াদি, যেহেতু আমরা 4 বছরের মান বসাবো তাহলে R1 মাইনাস R ভার প্লাস R2 মাইনাস R ভার হোল স্কয়ার প্লাস R3 মাইনাস R ভার হোল স্কয়ার প্লাস R4 মাইনাস R ভার হোল স্কয়ার ডিভাইডেড, এখানে কত হবে দেখো তোমরা, n মাইনাস এর 1। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই মানগুলোকে আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে R1 বলতে পারছে প্রথম বছরের রিটার্ন। দেখো প্রথম বছরের রিটার্ন ছিল 10%। আমরা যদি পার্সেন্টেজ নাও উঠে অঙ্কটি করি তাহলে লাস্টের পার্সেন্টেজ দিতে হবে না। তাহলে কত বসাবো? 10% মাইনাস R ভার। আর ভার আছে 12.50 হোল স্কয়ার প্লাস দ্বিতীয় বছর ছিল 12% মাইনাস 12.50 হোল স্কয়ার, তৃতীয় বছর ছিল 13 মাইনাস 12.50 হোল স্কয়ার, চতুর্থ বছর ছিল 15 মাইনাস 12.50 হোল স্কয়ার ডিভাইডেড,
এখানে দেখো n বলতে টোটাল নাম্বার অফ ইয়ার, এখানে 4 বছর ছিল, 4 মাইনাস 8। আমরা যদি ক্যালকুলেশন করি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সহজেই এই এর মানটা পেতে পারি। আমরা ক্যালকুলেশন করে আমরা টোটাল এই অধ্যায়ের এই মানটি পেতে পারি 2.8%। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক নম্বর প্রবলেম শেষ, আমাদের খ নম্বর শেষ। আমাদের বলছে বিভেদাঙ্ক নির্ণয় করো। আমাদের এই ক এবং খ যদি নির্ণয় করতে পারে তাহলে সহজেই গ নম্বর প্রশ্নটি অ্যান্সার করতে পারবো। কিভাবে? বিভেদাঙ্ক সাধারণত এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। সেটা হলো কি, আমরা জানি বিভেদাঙ্ককে সিবি দ্বারা প্রকাশ করে। সিবি সমান সমান সিগমা ডিভাইডেড গাণিতিক গড় ইনটু 100। শিক্ষার্থী দেখো, আমরা সিগমার মান যদি পার্সেন্টেজ উঠাই তাহলে আমরা পেতে পারি 0.0208 ডিভাইডেড, এটা পার্সেন্টেজ উঠালে আমাদের আসবে 12.50 ইনটু 100। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা বিভেদাঙ্ক সহজেই ক্যালকুলেশন করলে পেতে পারি। আমাদের আসতে পারে 0.0208 ভাগ 0.120। আসলে শিক্ষার্থী, আমাদের ডিরেক্ট যদি মানটা বসে তারপর আমাদের সমস্যা হবে না। 2.08 আর এখানে 12.50 12.50, তাহলে আমরা যদি দেখি 2.08 ভাগ 12.50, এখানে আসছে আমাদের 0.16 ইনটু 100। আমরা গুণ করলে সহজেই পেতে পারি 16.64%। সো প্রিয় শিক্ষার্থী, আমাদের রিস্ক এবং রিটার্নের ক্ষেত্রে অর্থাৎ ঝুঁকি এবং মুনাফার হারের ক্ষেত্রে এই অঙ্কগুলো বেসিক অঙ্ক, এই রিলেটেড অঙ্কগুলো আসে। কালকে তোমাদেরকে সম্ভাবনার অঙ্ক নিয়ে আমি তোমাদেরকে ডিটেইলস একটি ভিডিও আপলোড করব। তোমাদের যদি আজকের ক্লাসে যদি কনফিউশন থাকে, আজকের ক্লাসে যে কোনো সন্দেহ থেকে থাকে, অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবে। এই বলে আজকে